এরকম অসংখ্য ঘটনার সাক্ষী যারা জীবন বাজি রেখে আপনাদের আমাদের আমাদের দেশকে, দেশ মাতাকে সুরক্ষিত রেখেছে। ভারত মায়ের বীর সন্তান বোধহয় তারা ইন্ডিয়ান আর্মি, নেভি এবং বিমান বাহিনী। এদের অসম্ভব মানসিক দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা এবং যে একাগ্রতা বোধহয় আমাদের দেশকে এখনো সুরক্ষিত রেখেছে। তাদের কেউ কেউ হয়তো আপনার আমার ঘরের সন্তান। তাই আমরা যখন একটুতেই কষ্ট পাই বা থেমে যাওয়ার উপক্রম হয় আমাদের, ঠিক সেখান থেকেই বোধহয় দেশের সেই সমস্ত বীর সন্তানদের যাত্রা শুরু হয়। অর্থাৎ অজেয়কে জয় করাই তাদের স্পৃহা, তাদের বাসনা, তাদের লক্ষ্য। আমাদের আজকের নিবেদনে তাদের প্রতি শ্রদ্ধা, ভারতের সেই সমস্ত বীর সন্তানদের আজকের পরিবেশনার মাধ্যমে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাব। ভারতের বিমান বাহিনী, ভারতের পদাতিক বাহিনী এবং ভারতের নৌবাহিনী, এদের অবদানের কথা আমরা অকুণ্ঠ চিত্তে স্মরণ করি। আবৃত্তি আলেখ্য জয় হোক, a tribute to Indian soldier। যারা অংশ নিচ্ছে আবৃত্তি বিভাগের পক্ষ থেকে তারা মাহফুজা, সুদীপা, স্নেহাশিস, সুরজিৎ, সুপ্রিয়া, মাধুর্য এবং দেবাশ্রিতা। A tribute to Indian soldier। একটু সময় খেয়ে নেব আপনাদের কাছ থেকে। बाप रे बाप, ছেলেদের ফটোগ্রাফারকে ডাকার। হ্যালো, 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 হ্যালো। শুরু করছি আমাদের আবৃত্তি বিভাগের আজকের নিবেদন জয় হোক, a tribute to Indian soldier। সালে সারাগাড়ি যুদ্ধে 1400 আফগানের সাথে লড়াই করেছিল অসমসাহসী 21 জন শিখ। তারা সকলেই ভারতীয় আর্মি ছিলেন। ভারতীয় সেনারা বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্রে ঘাঁটি গেড়েছে, যেখানে তাপমাত্রা থাকে -50 ডিগ্রি সেলসিয়াসের কম। ভারতের সেনাবাহিনী কেবল 1962 চীন যুদ্ধ ছাড়া আর কোন যুদ্ধে হারেনি। 130 কোটি ভারত শান্তিতে ঘুমোয়, কারণ ওরা জেগে থাকে। 130 কোটির ভারত নিরাপদে থাকে, কারণ আমাদের নিরাপত্তা দেয় ওরা। প্রত্যেক মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হন ওরা। তেরঙ্গার সম্মান বাঁচাতে স্প্লিন্টারকে নিজের বুকে আশ্রয় দিতেও দ্বিধা করে না ওরা। ওরা দেশের জল,
হয়তো তুমি হারিয়েছো তোমার সব বন্ধুকে। দেশ ও মাতৃকার বুকে দাঁড়িয়ে অগ্নিপ্রভা জ্বলছে তোমার চোখ, প্রতিশোধের আগুন পুড়িয়ে দিচ্ছে তোমার মুখ। তারই মধ্যে হয়তো মনে করছে তোমার ছোট্ট মেয়ে, হয়তো বা মায়ের রাত ভেসে আসছে বলে, অথবা মনে করছে শেষ বাড়ির মতো স্ত্রীর আলিঙ্গন। এমন সময় বন্দুকের আওয়াজ অন্ধকার ভেঙে তোমার মনে করিয়ে দেয় তুমি কে। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নেই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি। আমি সবসময় আমার দেশ, আমার পিতা মাতা, আমার সহযোদ্ধাদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবে না। কেউ আমার সক্ষমতাকে কোনো সীমা দিয়ে আবদ্ধ করতে পারবে না। আমার দৃঢ় আত্মবিশ্বাসে আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে। পরাজয় বা পিছু হটা এসব আমার অভিধানে নেই। ব্যর্থতা বা ভুল করার সংখ্যা আমি জানি না। আমার হৃদয়ে দুর্বলতার কোনো স্থান নেই। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমার সাথে আমার সহযোদ্ধারা আছে। ঘাম, রক্ত আর অশ্রু বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে তারা আমার পাশে থাকবে। আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেব না। আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বো। যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র। শত্রুরা আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি যুদ্ধক্ষেত্রে শুধু বিজয়ের অর্থ বুঝি। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমার হাত পা গুলো দুর্বল হয়ে পড়লে আমার মানসিক শক্তি আমাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি কখনোই মাথা নিচু হব না। আমি সর্বদা আমার দেশের সম্মান, গৌরব, মর্যাদা সমুন্নত রাখবো। আমি কে? আমি ভারত মায়ের একজন গর্বিত সৈনিক। দেশ আমাকে স্মরণ করবে, ইতিহাস আমাকে স্মরণ করবে। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। রক্ত ঝরছিল আমার সেই ভাইয়ের নাক মুখ থেকে। দেশকে বাঁচাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়েছেও। সূর্যের কোথায় খুব কাছেই ছিলে তুমি, যখন হাতে ছিল মিগ বাইসনের ভাত। এমন ঝড়ের গতিতে বিমান চালালে কাঁপলে না একটু? আসলে আমাদের সত্যি ধারণা নেই শত্রুর ডেরায় প্যারাসুট নিয়ে নেমে পড়া আর যুদ্ধ করার আসল মানেটা কি। ধরে ফেলল ওরা, থেতলে দিল মুখ, রক্ত ঝরছে নাক মুখ থেকে, মৃত্যুর সামনে। তবু এক চিলতে হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে রয়েছ তৃপ্ত ভঙ্গিতে। ওরা জিজ্ঞেস করলো তোমাকে, তুমি কে? উত্তর দিলে, জয় হিন্দ, বন্দে মাতরম। বেয়োনেটের খোঁচায় ওরা যতবার রক্তাক্ত করলো তোমাকে, ততবার গলার শির ফুলিয়ে সিংহের হুঙ্কারে তুমি বলে উঠলে, ভারত মাতা কি জয়। যারা সীমান্তে জাগে নিশিদিন, হাসি মুখে দেয় প্রাণ, তারা তো সকলে তোমার আমার ঘরের সন্তান। শত্রুর সাথে ওরা নির্ভীক প্রাণে পাঞ্জা কষে তার দিল গেল আলে। ঘরেতে ওদের প্রিয়জন যত দুরু দুরু বুকে থাকে, প্রাণ কাঁদে তবু চোখের জল গোপনে লুকিয়ে রাখে। ওরা মরে, আমরা তো বাঁচি। আবার যুদ্ধের দামামা বাজছে চারিদিকে। নির্ভুল কিন্তু ভয়ঙ্কর সেই দামামার শব্দ শোনা যাচ্ছে। যদি আমি যুদ্ধক্ষেত্রে মারা যাই, আমার দেহটা পতাকায় ওরা বাক্সে বাড়ি পাঠিয়ে আমার মেডেলগুলো বুকের মধ্যে রেখে দিও। আর আমার মাকে বলে যে আমি আমার শেষ রক্তবিন্দু অব্দি লড়েছি। বাবাকে বলুন সে যেন কখনো মাথা নত না করে। আমাকে নিয়ে তাকে আর দূর চিন্তা করতে হবে না। ভাইকে বলুন ভালো করে পড়াশোনা করতে। আমার গাড়ির চাপটা এবার পড়ানোর জন্য ওর হয়ে যাবে। বোনকে বলো ও যেন মন খারাপ না করে।
তার ভাই সূর্যাস্তের মতো চিরনিদ্রায় চলে গেছে। আবার দেশবাসীকে কাঁদতে বারণ করব, কারণ আমি একজন সৈন্য, আমার জন্মই মৃত্যুর জন্য। ছুটিতে বাড়ি এসেছিল ছেলেটা। চায়ের দোকানে বসে বন্ধুরা বলল, দেখ আবার কখন তোর ডাক আসে। যুদ্ধ শেষে ফিরলে আবার অনেক গল্প হবে। সে বলেছিল, হয় আমি তেরঙ্গা উড়িয়ে ফিরে আসবো, নয়তো তেরঙ্গা চড়িয়ে ফিরে আসবো, কিন্তু ফিরে আমি আসবই। ততক্ষণে দ্রাসের মিলিটারি বেস ক্যাম্পে সাজো সাজরাও। আজ রাতের মধ্যেই পুনরুদ্ধার করতে হবে 518 সেলের টপ। বাতাস ভারী হয়ে এসেছে বারুদের কণ্ঠে। আজ রাতের যুদ্ধ মানে সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা। পারমিশন পেল কর্নেল সেই শহর। পাহাড়ের ঢালবে সরীসৃপের মতো দ্রুত উপরে উঠে যাচ্ছে সেই শহর, আর তার সঙ্গী আরো 8 সৈনিক। নির্দেশ, শত্রুর টেরাই দিয়ে হানা দিতে হবে, যুদ্ধ করতে হবে একেবারে সামনাসামনি। রেডিও এভে শত্রুরা ধরে ফেলেছে তাদের খবর। বহুল বহুল গ্রেনেডের স্প্লিন্টার আর মেশিন গানের বুলেট আঘাত করেছে তাদের। রক্তাক্ত বিধ্বস্ত, তবু পাথরের আড়ালে আড়ালে পাল্টা আক্রমণে এগিয়ে যাচ্ছে তারা। আর মাত্র কয়েক মিটারের ব্যবধান। ইতিমধ্যে যারা উপরে উঠেছিল তাদের কাছে ওয়্যারলেসের খবর পৌঁছেছে, সেই সহ আসছে। ডেল্টা ফোর্স কভার ফায়ারে আড়াল করতে থাকলো তাকে। মুহূর্তের মধ্যে মূর্তিমান বিভীষিকা হয়ে শত্রুর শিবিরে আছড়ে পড়ল সেই শহর আক্রমণ। ক্যারেটের ব্ল্যাক বেল্ট ক্যাপ্টেন বিক্রম সরাসরি হানা দিয়েছে শত্রুর বাংকারে। ব্লাস্ট ফায়ারের সামনে সারা শরীর থেকে রক্ত ঝরছে। স্নাইপারের গুলিয়ে ফোড় করে দিচ্ছে তার মুখ, রক্তে ভেজে যাচ্ছে জলাশয়। হাত দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। ব্যাকপ্যাকে থাকা শেষ গ্রেনেডটা সমস্ত শক্তি এক করে সে ছুঁড়ে দিল বাংকারের ভিতরে। তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল চারিদিক। তারপর সব চুপচাপ। ভোর 4:35। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। বুক পকেটে থাকা ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দিল 518 টপে। ইথার তরঙ্গে বিজয়ী সংকেত পৌঁছে গেল বেস ক্যাম্পে। কে দিল মাগে মোর। চোখ দুটো ঘোলাপি হয়ে আসছে। কোন রকমে মাথা উঁচু করে শেষবারের মতো স্যালুট করলো ভারতের জাতীয় পতাকাকে। মা তুঝে সালাম। চারজনকে তুলতে সে ঘিরে আছে একটি কফি। একজন বলল, দেখো ভেতরে রক্ত মাখা জামা গায়ে যে মানুষটি ছিল, মানুষটি নাই, মাটির মানচিত্র হয়ে ফুটে আছে তাই। চারজনকে তুলতে সে ঘিরে আছে একটি কফি। একজন বলল, দেখো ভেতরে কি স্থির, মৃত নয়, দেহ নয়, দেশ হয়ে আছে, আমার দেশ। হাতের আঙুলে গুলি আরোগ্য করো, রক্ত মাখাবো পতাকায় মোড়া স্বদেশীর ছবি। বিউগলে বেজে ওঠা লাস্ট পোস্টের আড়ালে আরো তৃপ্ত হয় ভারত সেনার স্লোগান। নিজের ক্ষমতা প্রমাণ করার আগে যদি আমার মৃত্যু হয়, আমি শপথ করছি আমি মৃত্যুকেও হত্যা করব। ঈশ্বর আমাদের শত্রুদের উপর দয়া করুন, কারণ আমরা দয়া করি না। যদি কোনো মানুষ বলে যে তার মৃত্যুকে ভয় নেই, তাহলে সে মিথ্যা বলছে।
দুঃখকে ঘৃণা করে, বরং এর জন্য যে সে তার পেছনে থাকা মানুষদের খুব ভালোবাসে। যদি কোনো সন্ত্রাসী স্বর্গে যেতে চায়, তবে আমরা তার এই ইচ্ছা পূরণে 24 ঘন্টা প্রস্তুত। আমাদের পতাকা উঠছে, তার মানে এই নয় যে হাওয়া চলছে, বরং সেই সৈনিকদের শেষ নিঃশ্বাসে এটা ওড়ে, যারা ওর রক্ষায় নিজেদের প্রাণ বলিদান দেয়। আমাদের দুঃখ একটাই, দেশের জন্য জীবন একবারই দিতে পারবো। জয় হিন্দ। কিছু এবারে মাই ওয়ার্ল্ড ইংলিশ একাডেমির ক্লাস 1 তাদের মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করব। এই পুরস্কারগুলি তুলে দেবেন শিক্ষিকা মৌমিতা চ্যাটার্জি, যারা মঞ্চের আছে অংশ বিশ্বাস, আফসার, নৌদিন বিশ্বাস, নন্দিনী সিংহ। মৈনাক সেনগুপ্ত, যারা অংশ নিচ্ছেন তারা কৃষ্টির আবৃত্তি বিভাগের শিক্ষিকা দেবশ্রী গুহ বসা এবং সঞ্চিতা চক্রবর্তী। হ্যালো 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 হ্যালো। শুরু হচ্ছে শ্রুতি নাটক দেখ কেমন লাগে। রচনা মৈনাক সেনগুপ্ত, অংশগ্রহণ আবৃত্তি বিভাগের শিক্ষিকা দেবশ্রী গুহ বসা এবং সঞ্চিতা চক্রবর্তী। শ্রুতি নাটক দেখ কেমন লাগে। হ্যালো হ্যালো। মাধুরী, মাধুরী, ও মাধু, কোথায় গেল আবার? সাড়া দেয় না কেন? এই এই তো একটু আগে পাশের ঘরে ছিল। ওই দেখো, যা ভেবেছি তাই, কানে ঠুলি গুজে রেখেছে। কথা কানে ঢুকবে কোত্থেকে? মাধুরী, মাধুরী, ও মাধু, ওই দেখো, ঘরের বউ না এফএম রেডিও বোঝাটা। মাধুরী, ও মাধুরী। ওরকম চিৎকার করছেন কেন? আমি কি কানে কালা নাকি? বালাই ষাট, আমার ঘরের কি আর অত ভালো কপাল হবে? তাহলে আমার সপ্তমে গিয়ে হাঁক পাচ্ছেন যে? কি করব বলো, তুমি যে কানে ঠুলি গুজে কোমর দোলাচ্ছিলে। মা, আপনাকে নিয়ে আর পারা যায় না। ওটা ঠুলি নয়, ওকে হেডফোন বলে। আমি আইপডে গান শুনছিলাম। আপদ? ওই গান শোনার ছোট্ট যন্ত্রটাকে বুঝি আপদ বলে? ওটা আপদ নয় মা। ওটা কেন আপদ
কোমর দোলাচ্ছেন যেন? বলছি আমি, হে মা, তাই তো। আসলে তোমার কোমরের দুলুনি দেখে বোধহয় আমারও দুলুনি পেয়ে গেছিল। দুলুনি কি ঘুম নাকি মা যে পেয়ে যাবে? ডিসকাস্টিং। আর আমি শখ করে কোমর দোলাচ্ছি না, অ্যারোবিক্স করছি, বুঝলেন? গানের তালে তালে এক্সারসাইজ। হ্যাঁ হ্যাঁ, এ আর না বোঝা কি আছে। কম বয়সে শুভর বাবাকেও দেখেছি ভাসানের সময় ঢাকের তালে তালে কোমর দোলাতে, হাত পা ছুটতে। তবে সে ছিল বছরকার দিনের ব্যাপার, রোজ নিয়ম করে অবশ্য করতো না। ও মা, এটা বিসর্জনের নাচ নয়, এক্সারসাইজ। শরীর ফিট রাখার জন্য, সেফ সাইজ ঠিক রাখার জন্য। ছেড়ে দিন ছেড়ে দিন, আপনার মাথায় ওসব ঢুকবে না। আমাদের বাবু সারাদিন হেসেল ফেলতে ফেলতে আর সংসারের কাজকর্ম সামলাতে সামলাতে যাবতীয় ব্যায়াম হয়ে যেত। যত সব সেকেলে ধ্যান ধারণা। আপনারা সংসার সংসার করে জীবন পার করেছেন বলে আমাদেরও তাই করতে হবে নাকি? না, তা ঠিক বলিনি। অমন পরিশ্রম করতে হতো বলেই বোধহয় কোমরটা এই বয়স পর্যন্ত কোমরই আছে, কামড়া হয়ে যায়নি। আপনি আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছেন? আমার কোমর কামড়া হয়ে গেছে? ছি ছি ছি, আমি না মা, আমি কি ছেলের বউকে চেহারা নিয়ে খোঁটা দিতে পারি? আমার ছেলে শুভ তোমাকে আদর যত্নে রাখছে, তাই তোমার স্বাস্থ্যটা একটু ভালোর দিকে। তবে মোটেই মোটা বলা যায় না। মোটা হলে কি, ওই যে গো, ওই তোমার বন্ধু, কি যেন নাম, রনি না মনি? এতক্ষণে আপনি একটা খাঁটি কথা বলেছেন। ফিগারের কোনো ছিঁড়ি ছাপা নেই ওর, অথচ হাব ভাব দেখবেন মনে করে ওর মতো সুন্দরী যেন ভারতে নেই। ওর ভালো নামই বুঝি বনি? না না, বলি তো ওর নিজের দেওয়া নাম। ও, পেট থেকে পড়েই নিজের নাম নিজে দিয়েছিল? না মা, তাই কখনো হয়? ওর বাবা তো ওর নাম রেখেছিলেন বনলতা। ওই যে বিবেকানন্দের একটা কবিতা আছে না? ওটা বোধহয় বৌমা জীবনানন্দ হবে। ও, ওই একই হলো। মোটের ওপর বনলতা নামটা বড্ড বস্তা পচা, তাই ওটাকে পাল্টে ও বলি করে নিয়েছে। তা ভালো, 3 অক্ষর 4 অক্ষরের থেকে 2 অক্ষরই ভালো। মানে? না মানে বলছিলাম, পোশাক আশাকের মতো নামও যত ছোট হয় তত ব্যবহার করতে সুবিধে হয়। আপনাকে একটা রিকোয়েস্ট করবো? অত কিন্তু কিন্তু করছো কেন, বলো না। আমারও না মাধুরী নামটা একদম ভালো লাগে না। আমাকে এমন একটা ছোট্ট মিষ্টি নামে ডাকতে পারেন তো? ডাকি তো, মাধু। মাধু? ছ্যা ছ্যা, ওটা মাধুরী তৃতীয়। আচ্ছা, ম্যাট বলে ডাকলে কেমন হয়? ম্যাট? কেন, নামটা খারাপ? আপনি একবার ভেবে দেখুন, ঐশ্বরিয়া বচ্চন যদি অ্যাশ হতে পারে। এস মানে তো ছাই। ও বাবা, না না, ছাই পাশ কিছু নয়। ঐশ্বরিয়া হলো গিয়ে অ্যাশ, মাধুরী দীক্ষিত হলো ম্যাট। তাহলে আমি মাধুরী দাস, আমার ম্যাট হতে অসুবিধে কোথায়? আপনি হাসছেন কেন? ভাবছি, ভাগ্যিস আমাদের সময় এসব চালু ছিল না, তাহলে তোমার শ্বশুর মশাইকে জুতোর ব্যবসা করতে হতো। কেন? শুভর বাবার নাম আশা করি ভুলে যাওনি? বলবো কেন? আমাদের বিয়ের কার্ডেই তো লেখা ছিল চন্দ্রবিন্দু আদিনাথ দাস। হ্যাঁ, চন্দ্রবিন্দু হওয়ার আগেই যদি এ যুগের হাওয়া ওর গায়ে লাগতো, তাহলে অ্যাডিডাস হওয়া থেকে কেউ আটকাতে পারতো না। ও, ওই দেখো, এই হচ্ছে বয়সের দোষ। কথায় কথায় যে কথাটা বলতে এসেছিলাম সেটাই তো ভুলে গেছি। বলুন। তোমার একটা ফোন এসেছিল। আমার মোবাইল তো আমারই কাছে। না না, মোবাইল নাকি এনগেজ ছিল, তাই ল্যান্ডলাইনে ফোন করেছিল। নাম কি? কে? নাম তো বললো না, তবে বাবু আমার ব্যাপার স্যাপার ভালো ঠেকলো না। কি হয়েছে বলবেন তো? একটা ব্যাটা ছেলে। মা, আপনি না কোনো পুরুষ কোনো মহিলাকে ফোন করতে পারে না? এতে এত খারাপ লাগার কি আছে? আরে আমি কি বলেছি এর জন্য আমার খারাপ লেগেছে? তবে মিথ্যে বলবো না, প্রথম প্রথম বিশেষ ভালো লাগতো না। রাত নেই
আজ তাহলে নতুন কি দেখলেন? দিনকাল মোটেই ভালো নয় বড্ড বৌমা। ভূমিকা করছেন মা। কি হয়েছে একটু তাড়াতাড়ি খুলে বলবেন? পার্টিতে জয়েন করার ব্যাপারে কি যেন বলছিল। ও মাই গড, দেখেছেন একদম ভুলে গেছিলাম। নিশ্চয়ই ভুজু ফোন করেছিল। খেলে মা, সন্ধেবেলায় না গেলে কি কাণ্ডটাই না হতো। তুমি তাহলে যাবেই? যাব না? কি বলছেন কি? জয়েন না করলে কত বড় লস হতে পারে আপনার কোনো ধারণা আছে? না, তাও এমন গন্ডগোলের বাজার, তার মধ্যে বাড়ির বউ হয়ে এমন ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? পার্টিতে জয়েন করা মানে ঝুঁকি নেওয়া নয়, টিভিতে কাগজে দেখছো না রোজ কত কত লোক চারদিকে মারা যাচ্ছে। মাই গুডনেস, আপনি এতক্ষণ পলিটিক্যাল পার্টি ভাবছিলেন? হ্যাঁ, উফ, নিজেকে একটু শার্প করার চেষ্টা করুন না। আজ পুচুদের বাড়ি পার্টি, সবাই যাবে। কাল ওদের কুকুরটার ডেলিভারি হয়েছে, সেই ওকেশনে। কার ডেলিভারি হয়েছে? কুকুরটার এটা তো অবাক হওয়ার কি আছে? আপনার মেয়ের ঘরে যখন নাতি হয়েছিল তখন লোকজন খাওয়াননি? হ্যাঁ, তা খাইয়েছিলাম বাবু, কিন্তু সে তো মানুষের পেটে মানুষের ছানা হয়েছিল। তো কুকুরগুলি কি ফ্যামিলি মেম্বার নয়? বুঝলাম। অনেক সময় লাগলো। কি বললে? না কিছু। শুভ যাবে তো? না মা, ও কোথাও যাবে না। কেন? কিছু মনে করবেন না মা, আপনার ছেলেটা না মাঝে মাঝে কেমন আনস্মার্ট হয়ে যায়, আর এইসব পার্টি ফার্টিতে গিয়ে যাচ্ছে তাই প্রুভ করে। তার চেয়ে বরং ও বাড়িতেই থাকুক, টিভি দেখুক, গান শুনুক, লেজ নাড়ুক, মোট কথা ওর যা ইচ্ছে তাই করুক। এই রে, দেখেছেন কথায় কথায় কেমন দেরি হয়ে গেল? ও, তোমার এখন কোনো কাজ আছে বুঝি? আছে মানে অত্যন্ত জরুরি, এক্ষুনি আমাকে চ্যাট করতে হবে। তুমি এখন এইসব করবে বুঝি? আর কখন করব? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে মা, একটু পরেই শুভ ফিরবে। ও আসার আগে সব মিটিয়ে ফেলা ভালো, তারপর আবার বেরোনো আছে। তা ভালো, তা ভালো। আমি এখন যাই, একটু শুই গিয়ে। ওহ, আবার কে ফোন করলো? মা, একটু দেখুন তো। তোমারই ফোন হবে। আহ, আপনি দেখুন না, এক্ষুনি কেটে যাবে। আমার হলে বলবেন মোবাইলে করতে, আমি আর উঠতে পারবো না। আচ্ছা, দেখছি। হ্যালো, কে? ও শুভ? না না, ঘুমোইনি রে, জেগেই আছি। কে? মাধুরী? না বাবা, মাধুরীর সাথে কথা বলতে চাইলে ওর মোবাইলে ফোন কর। না না না, ও এখন উঠতে পারবে না। আহ, বললাম তো ব্যস্ত আছে। আরে ও সন্ধ্যেবেলা তো থাকবে না, পার্টিতে যাবে। কি জানি বাবু, কুচু না কুচু কার বাড়িতে যাবে বললো। কত ভাবে বলতো মেয়েটা তোর কথা। সন্ধ্যেবেলা বাড়ি থাকবে না বলে এই ভর দুপুরে বসে বসে তোর জন্য চাট করছে। হ্যাঁ, তুই ভালোবাসিস বলেই তো করছে। ওই সব বাজে বাজে জিনিস বাইরে না খেয়ে তো ঘরে খাওয়াই ভালো। কি জানি বাবু, পাপড়ি চাট না কচুরি চাট তা জানি না বাবু। আর কয়েক ঘন্টার তো ব্যাপার, বাড়ি ফিরে নিজে খেয়ে দেখিস। কোনটা দিন? কি হলো? তোমার মা নয়, আমি বলছি তোমার বউ। কোনো চাট ফাট নয়, ওসব খাওয়ার হলে বাইরে থেকে খেয়ে আসবে। আর হ্যাঁ, ঘরে ঘ্যাট আছে, তাই গিলতে হবে। রাখছি। আমার হাত থেকে ফোনটা নিয়ে নিলে কেন? বেশ করেছি। কি মুশকিল, এত রাগের কারণটাই তো বুঝতে পারছি না। তোমার চাটা বোধহয় নষ্ট হয়ে গেল। নিকুচি করেছে আমার চাটে। আপনার ছেলেকে খামোকা বানিয়ে বানিয়ে এতগুলো কথা বলছিলেন কেন? বানিয়ে বানিয়ে? তা কোন কথাটা বানিয়ে বললাম? এই যে আমি নাকি চাট বানাচ্ছি। আরে, তুমি তো বললে তুমি চাট করবে। ওহ মাই গড, চাট নয়, চাট নয়, চ্যাট। আপনি তো দেখছি জ্বালিয়ে মারবেন। একটু আধুনিক হন না মা, একটু যুগের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন না। কি যে বলো, এই বয়সে কি আর নতুন করে ওসব হয় বাবু? যেমন আছি বেশ আছি। আপনি বেশ থাকলেও আমি বেশ নেই। আমার আর কটা দিন আছে বলো, দেখতে দেখতে কেটে যাবে। এ কি,
তুমি কোথায় চললে? হরিবল, এভাবে একজন ফসিলের সঙ্গে দিনের পর দিন কাটানো যায় নাকি? আপনার ছেলে এলে বলে দেবেন আমি বেহালায় চললাম বাপের বাড়ি। মাধুরী, মাধু, যেও না মাধু, মাধু, যেও না, যেও না। বৌমা রাগ করে বাপের বাড়ি চলে গেল, কিন্তু ফিরে আসার পর একটি অসম্ভব রকমের পরিবর্তন তার চোখে পড়ল, যে পরিবর্তনের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। আসছি। হাই। বিকেলবেলা ওরকম হাই তুলছেন কেন? দুপুরে ঘুমোননি? হাই তুলতে যাব কেন? বলছি হাই, ওয়েলকাম টু হোম। কি হলো? এত হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? একটু ভিতরে এসো। একটু চাপ নেওয়ার কি আছে? একটু জল। আরে আগে ভেতরে তো এসো। তা তোমার মা, ড্যাড সব কেমন আছে? ভালোই বোধহয়। শুভ এমন জরুরি তলব দিল, মা বাবা তো ছাড়তেই চাইছিলেন না। মোটে 13 দিন থাকলাম তো। আমি শুভকে বললাম, মাধু সেই যে রাগ করে বাপের বাড়ি গেল। ওর বোধহয় খুব অসুবিধে হচ্ছিল। ওর হচ্ছিল কিনা জানি না বাপু, আমার হচ্ছিল। আসলে একা একা এত দিক সামলানো। তা তো হবেই, একটা সংসার সামলানো কি মুখের কথা? আমি সব দিকটা দেখতাম বলে বুঝতে পারতেন না। না না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তবে আরে এই তো এলে, সব বলবো। এক্ষুনি তো আর পালিয়ে যাচ্ছ না। 1 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। মা, কি হলো? আপনার চুল কেটেই ফেললাম বুঝলে। আবার আবার ভার্গেন্ডি কালার করেছে। ভালো না? একটু একটু জল। সেই দেখো, ভুলে গেছি, তুমি কখন জলের কথা বলেছিলে। শোনো, জলই খাবে না অন্য কিছু নেবে? না মানে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস? হ্যাঁ, তুমি নিলে আমিও নিতে পারি। একটু কি হলো? শরীর খারাপ করছে? একটু জল, আমার একটু জল দিন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জল দিচ্ছি। জাস্ট ওয়েট এ মিনিট। আচ্ছা, এই মোবাইলটা কার? আমার? আইফোন এক্স, এস ম্যাক্স। হ্যাঁ, এর যে সস্তা সেট নেওয়ার কোনো মানেই হয় না। ফোনটা একটু ধরো তো ম্যাডি। ম্যাডি? হ্যাঁ, মাধু, মাধুরী এসব নামগুলো বড্ড আউটডেটেড, তাই তার চেয়ে ম্যাডিটা অনেক ভালো। এহে, ফোনটা যে বেজে বেজে বন্ধ হয়ে গেল, ধরলে না? আসলে আসলে আমি তো কখনো এসব সেট হ্যান্ডেল করিনি। কুল বেবি কুল, কোনো ব্যাপার না। নাও ধরো ফোনটা। কোন বাটনটা? আহা, দেখোই না, দেখলেই বুঝতে পারবে। হ্যালো, কে? ম্যানি? না না, রং নাম্বার। আরে না না, এই নম্বরে ম্যানি বলে কেউ নেই। কে ফোন করেছে ম্যাডি? আচ্ছা, এক মিনিট ধরুন। ওই যে কি জানি ম্যানি না কাকে চাইছে। ও বুঝেছি, স্যান্ডি কল করেছে। স্যান্ডি? কি বলছে একটু শুনে নাও তো। কিন্তু ম্যানি? ভেরি সিম্পল, মনোরমা থেকে ম্যানি। স্যান্ডি আমাকে ম্যানি বলেই ডাকে। স্যান্ডি? স্যান্ডিটা কে? সন্দীপন, আমার বন্ধু। ও তুমি চিনবে না। কি বলছে তাড়াতাড়ি শোনো, ফোন কেটে দেবে তো। আমাকে খুঁজলে বলো, আমি চেঞ্জ করছি। ও, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। না না না, উনি একটু ব্যস্ত, আমাকেই বলুন কি বলতে হবে। মাল্টিপ্লেক্স, তারপর রেস্তোরাঁ। ঠিক আছে, বলে দিচ্ছি। কি বলছিল স্যান্ডি? ওই আপনাকে নিয়ে নাকি মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ, কোথায় কোথায় যাওয়ার কথা। এ কি কি পোশাক পরেছেন আপনি? মা, তুমি বুঝি এগুলোর নাম জানো না? হাউ সিলি! এটাকে বলে হলটার টপ,
আর ওটা 3/4 জিন্স। এসব পরে আপনি চললেন কোথায়? র্যাম্পে হাঁটতে? আহ না, র্যাম্পে হাঁটবো কেন, ডেটে যাচ্ছি। ডেটে? তাছাড়া ইদানিং বাড়ির বাইরে তো আমি এসব ড্রেসই পরি। চলবে না। মানে? মানে পরিষ্কার, এখানে থেকে এরকম উৎকট কাজকর্ম করা চলবে না। আপনার কোনো মান সম্মান না থাকুক, আপনার ছেলের একটা পজিশন রয়েছে। কি মুশকিল, কোন পথে যাই বলো তো? তুমিই তো বলতে এতদিন আপডেটেড হতে হবে, আপডেটেড হতে হবে। তাই বলে এরকম? আধুনিকতার এরকম অর্থ তো তোমাদের কাছেই শেখা বাপু। মাদুলি, তাবিজ, জ্যোতিষী, গুরুদেব সবকিছু রমরম করে চলবে। কেবল বাড়ির বাইরে পোশাক আর মুখের ভাবটা বদলে ফেলতে হবে। যত সব। এই নাও। আপনার চুল? চুল নয়, ওটা পরচুলা। পয়সা দিলেই কিনতে পাওয়া যায়, তবে পোশাকগুলো কিনতে হয়নি। সুবর্ণ মেট থেকে এসব উল্টোপাল্টা বলে নিয়ে এসেছি। ও, তার মানে শুভ এর মধ্যে রয়েছে। নইলে এই মোবাইল জোগাড় করা কি আমার কর্ম ছিল? শুভর বন্ধু আছে না, দেবু। দেবু? হ্যাঁ, নাটক টাটক করে, ওরই ফোন। স্যান্ডি সিজি ফোনটা তো ওই করেছিল। ও, এসব ভজগট মোবাইল আমার দেখলেই বাবু ভয় করে। তার মানে সিনেমা, রেস্তোরাঁ সবটাই বানানো? নয় তো কি, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে বয়ফ্রেন্ডের সঙ্গে ফুর্তি করতে বেরোবো? বয়স থাকতেই কোনোদিন বেরোলাম না। ও, আমি যা ঘাবড়ে গেছিলাম, বাপরে। তবে তবে একটা কথা মা, আপনার এখনো যা চোখ মুখের গড়ন, তাতে একটা বয়ফ্রেন্ড কিন্তু বিনা চেষ্টাতেই জুটে যাবে। আর জানিও না বাবু। কিন্তু মা, আবার কি হলো? ওই ভাষাগুলো আপনি যেগুলো বলছিলেন, সে আর কঠিন কি, 2-3 দিন বাংলা হিন্দি কটা সিরিয়াল দেখলেই রক্ত হয়ে যায়। ও যাই, আমাকে আবার একটু চ্যাটে বসতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। শিক্ষিকা রীনা দাস, মঞ্চে আছে কৌশিকী সিংহ, শুভাঙ্গী দেব, শ্রীজয়ী দাস। একজন নেই বলো। শুভাঙ্গী অ্যাবসেন্ট রয়েছে, কৌশিকী সিংহ এবং শ্রীজয়ী দাস মঞ্চে রয়েছে। কৃতিত্ব কিন্ডারগার্টেনের ক্লাস 4 পুরস্কৃত হবে নাতাশা বর্মন এবং ধ্রুবজ্যোতি ভট্টাচার্য। পুরস্কারগুলি তুলে দেবেন শিক্ষিকা বাবলি সরকার। রামকৃষ্ণ মিশনে ক্লাস 5-এ অ্যাডমিশনের সুযোগ পেয়েছে ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, সেও পুরস্কৃত হবে। পুরস্কার তুলে দেবেন শিক্ষিকা বাবলি সরকার। এবং কৃতিত্ব কিন্ডারগার্টেনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার পাচ্ছে সুমিত্রা দাস, নীলম সরকার এবং সানাম পাঠানা। পুরস্কার তুলে দেবেন শিক্ষিকা বাবলি সরকার। ক্লাস 4 পুরস্কৃত হচ্ছে নাতাশা বর্মন এবং ধ্রুবজ্যোতি ভট্টাচার্য। ধ্রুবজ্যোতি পুরস্কৃত হচ্ছে। বিশেষ পুরস্কার পাচ্ছে 3 ছাত্রী, সুমিত্রা দাস, নীলম সরকার এবং সানাম পাঠানা।
তোলো ছিন্ন বিনা বাঁধনো তারে ভরি না সুরিগা জীবনী জলগা আগামী দিনের আলো দু চোখে মেঘে না আকার বুঝিয়ে দাও হলো অভিমান তোলো ছিন্ন বিনা বাঁধনো তারে ভরি না সুরিগা জীবনী জলগা তোলো ছিন্ন বিনা আজ নয় গুনগুন গোঞ্জনে প্রেমে চাঁদ ফুল সোনার গানার নয় ওগো প্রিয় মন খোল বাহুর পৃথিবী তোমারে যে চায় আজ নয় গুনগুন গোঞ্জনে প্রেমে চাঁদ ফুল সোনার গানার নয় ওগো প্রিয় মন খোল বাহুর পৃথিবী তোমারে যে চায় এই প্রসম সাহা, অঙ্কন রায়, দীপ্তাঙ্ক সাহা, নাতাশা বর্মন, প্রজ্ঞা মজুমদার, শ্রীলক্ষ্মী মজুমদার, শ্রীজয়ী দাস, ঋত্বিকা বসা, মৃন্ময়ী চৌধুরী, জারা রহমান সরকার, অদ্রিজা অধিকারী, বৈশালী দাস, রেখি মজুমদার, সঞ্জু শেখর কুন্ডু, ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, সূর্য ঘোষ, জিশান ওবামা, সৈকত রহমান সরকার, অনিকেত রায় এবং সাত্বিক মজুমদার। এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছেন বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন অঙ্কন বিভাগের শিক্ষিকা অভিষিক্তা রায়। পরবর্তীতে পুরস্কৃত করবেন শিক্ষিকা চৈতালি। পরবর্তী পুরস্কারগুলি তুলে দেবেন শিক্ষক অজিত সিংহ। এবারে পুরস্কার তুলে দেবেন অঙ্কন বিভাগের শিক্ষক সন্দীপ দাস।
অংশ নিয়েছে তাদের প্রতিযোগিতায়। অক্টোবর মাসে এই অঙ্কন প্রতিযোগিতাটি আমরা আয়োজন করেছিলাম। এবারে মঞ্চের অনুষ্ঠানে ফিরে আসবো সঙ্গীত বিভাগের আরো একজন